আজকে এখানে গান্ধী মূর্তির পাদদেশে মেয়ো রোডে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে শহীদ সমাবেশের শহীদদের স্মরণে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এই মঞ্চে 21শে জুলাই 1993 যারা গণতন্ত্রের জন্য লড়াইয়ে জীবন দিয়েছিলেন, সেই পরিবারের যারা সম্মানীয় সদস্য আছেন, আমি তাদের নতমস্তকে প্রণাম জানাই। মঞ্চে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী অরূপ রায় উপস্থিত রয়েছেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শ্রী বিপ্লব মিত্র সহ আমাদের সমস্ত নেতৃত্বরা যারা আছেন এবং সর্বোপরি আপনারা, এবং সকাল 5টা থেকে আমাদের চাপড়ার বিধায়ক শ্রী জেবের শেখ, তিনি আমাদের ওই সাংগঠনিক জেলারও সভাপতি। জেবেরের পাওয়া ছবি, আমাদের রক্তাক্ত কর্মীদের ছবি, ভাঙচুর হয়ে যাওয়া গাড়ির ছবি, সেগুলো দিয়ে দিনটা শুরু হয়েছিল। কৃষ্ণনগরে থেকে আমাদের যে কর্মী সমর্থকরা তারা রওনা হয়েছিলেন দুটো জায়গায়। প্রথমবার রক্তাক্ত হলেন, গাড়ি ভাঙচুর হলো, তারপরও বেরোলেন, তারপরে ব্যারাকপুরে তারা আক্রান্ত হলেন। আমরা প্রশাসনকে জানিয়েছি, এবং এটা শুধু কৃষ্ণনগর দিয়ে শুরু হয়েছিল, এটা কৃষ্ণনগরের সীমাবদ্ধ নয়। মুর্শিদাবাদ থেকে আমাদের যে জমায়েত, সেই জমায়েত বারবার ব্যাহত হলো, সেই জমায়েত আক্রান্ত হলো, গাড়ি ভাঙচুর করা হলো। আমাদের বীরভূম থেকে আসা ভাতারের গাড়ি, সেই ভাতারে বীরভূম থেকে যে গাড়ি আসছিল, সেই গাড়ি ভাতারে আক্রান্ত হলো, তারা আক্রান্ত হলেন, পুলিশের সামনে আক্রান্ত হলেন এবং তারা ফিরে যেতে বাধ্য হলেন। আমাদের মহেশতলা, আমাদের কাছে সেই কল রেকর্ড রয়েছে। গতকাল রাতে একজন বিজেপির ওখানকার মণ্ডলের মাতব্বর, তিনি ফোন করে বলছেন যে যদি আমাদের সভাপতি শুভাশিস দাস যত গাড়ি বুক করেছেন তত গাড়ি যদি দেওয়া হয়, তাহলে বাস মালিকদের বলছেন আপনারা বাস চালাতে পারবেন না। আমরা সেই ভয়েস রেকর্ড, বিজেপির মণ্ডল সভাপতি হুমকি দিচ্ছেন, আমরা আজকেই এই সভা শেষ হওয়ার পর ফরমাল কমপ্লেন লজ করব সেই ভয়েস রেকর্ড দিয়ে। আমাদের মহেশতলাতে গাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। আমাদের বিধায়ক শামীম মোল্লা যে গাড়ি নিয়ে আসছিলেন, আক্রান্ত হয়েছেন কর্মীরা, গাড়ি ফিরে গেছে। আমাদের খালেক মোল্লা মেটিয়াবুরুজ যে গাড়ি ফিরে গেছে। আমাদের মেটিয়াবুরুজ, আমাদের পোর্ট, এখানে বসে আমরা দেখছিলাম কিভাবে আক্রমণ করা হচ্ছে, নামিয়ে দেওয়া হচ্ছে, ফেরত পাঠানো হচ্ছে। এই যে গায়ের জোরে বিজেপি যদি মনে করে থাকে যে রক্তচক্ষু দেখিয়ে আক্রমণ করে রক্ত ঝরিয়ে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে, তাহলে বিজেপি ভুল করছে। এই যে ধারাবাহিকতা রক্ত দেওয়ার গণতান্ত্রিক আন্দোলনের জন্য, এবং বক্তারা অনেকেই যে কথাটা বলেছেন, আমায় সংবাদ মাধ্যমের অনেক বন্ধু এর মধ্যে জিজ্ঞাসা করেছিলেন, আমি প্রত্যেককেই বলেছিলাম যে শহীদ দিবস যেরম ভাবে পালিত হওয়া উচিত আমরা সেভাবেই শহীদ দিবস পালন করব। শহীদ দিবস কোনো রিয়ালিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয়, যে রাজনৈতিক লোকেরা এবং সর্বোপরি শহীদ পরিবার তারা পেছোতে 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 একেবারে ব্যাকড্রপ অবধি চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এভাবেই শহীদ দিবস পালিত হয়েছে। রাজনৈতিক নেতা কর্মীরা মিছিল করেছেন, মিছিলের পর যখন মিটিং হয়েছে, রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ, কেউ মঞ্চে জায়গা পাননি। সিরিয়ালের পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে, তারা গিয়ে মঞ্চ আলো করে বসেছেন। আর যারা রাজনীতি করেন, যারা জমায়েত করেন, যারা প্রতিদিন কর্মীদের সঙ্গে থাকেন, যারা মিথ্যে মামলা যখন হয় জমি বিক্রি করে কর্মীদের জন্য মামলা লড়েন, সোনা বন্ধক দেন, তারা কখনো হচ্ছে তাদের প্রাপ্য মর্যাদা, যোগ্য মর্যাদা পাননি। আর এই যে শহীদ দিবস,
যে শহীদদের রক্তের ওপর ভিত্তি করে এই আন্দোলন, সেই আন্দোলন থেকে নেতা নেত্রী, সেই আন্দোলন থেকে একটা গোটা লড়াই, সেই আন্দোলন থেকে ভিত্তি করে 15 বছরের সরকার গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভায় যে 21শে জুলাইয়ের চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ হয়েছে তা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বহু প্রশ্ন আমাদের সামনে এসেছে। এখানে 21শে জুলাইয়ে সাক্ষ্য দিয়েছেন প্রাক্তন আমাদের বিধায়ক, কামারহাটির জনপ্রিয় বিধায়ক মদন মিত্র আছেন। ফ্লোর অফ দ্য হাউসে বলেছেন এই যে সাক্ষ্য গ্রহণ হয়েছিল, সাক্ষ্য গ্রহণ যখন হয়, সাক্ষ্য গ্রহণ যারা করে দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাদ দিয়ে বাকি সবাইকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের, তিনি যখন এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তার আহ্বানে সবাই জড়ো হয়েছিলেন, তার আহ্বানে আন্দোলনে সামিল হয়ে শহীদ হয়েছিলেন। তাদের জন্য যে তদন্ত কমিশন তৈরি হয়েছিল, সেই তদন্ত কমিশনকে স্বাগত জানিয়েছিল রাজ্যের মানুষ। কিন্তু তারপর কি হলো? এই তদন্ত কমিশনে যারা সাক্ষ্য দিলেন, সেই সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত কমিশন যে রিপোর্ট জমা দিল, সেই রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ইংরেজিতে যাকে বলে উইলফুল সাপ্রেশন। কমিশন যে রিপোর্ট দিলেন, সেই রিপোর্ট পড়ে হয়তো মনে হলো সরকারের যে অনেক লোক বিপদে পড়ে যাবে, কাউকে কাউকে বাঁচাতে হবে, তাই রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। রিপোর্ট 20 বাও জলে চলে গেল। এবং এই যে রিপোর্ট 20 বাও জলে চলে গেল, রিপোর্টে কি আছে? কাল আমরা যখন শুনছি বিধানসভায়, কমিশন বলেছিল শহীদ পরিবারদের 25 লক্ষ টাকা করে দিতে হবে, যারা আহত হয়েছেন তাদের 5 লক্ষ টাকা দিতে হবে। আর বাস্তব কি হলো? শহীদ পরিবারদের হাতে 2 লক্ষ টাকা দেওয়া হলো, যারা আহত হয়েছেন তাদের হাতে 15,000 টাকা দেওয়া হলো। এখন এই ভাবের ঘরে চুরি কেন? প্লেইং টু দা গ্যালারি কেন? কমিশন গঠিত হোক, কিন্তু কমিশন গঠিত হয়ে সেই রিপোর্ট যদি চেপে দেওয়ার ব্যবস্থা হয়, তাহলে তদন্ত কমিশনের কোনো মানে থাকে না। সমস্ত সম্মান নিয়ে আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, দিদি কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করলেন না? কি বাধা ছিল? কাদের বাঁচাবার ছিল? কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট রাজ্যের মানুষের সামনে এলো না? নতুন করে সরকার বলছে আমরা সরকারের বিরোধী, কিন্তু সরকারের এই কথা আমাদেরও মনে হয়েছে এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। শহীদ পরিবার যারা 2 লক্ষ টাকা পেয়েছেন, তারা আবেদন করলে যে কমিশনের সুপারিশ 25 লক্ষ টাকা তারা পাবেন। যারা আহত হয়েছিলেন তারা 15,000 টাকা পাবেন, 15,000 পেয়েছিলেন 5 লক্ষ টাকা পাবেন। আমরা এই যে ঘটনা সামনে এসেছে, আসলে যখন কোনো দেবী মূর্তির বিসর্জন হয়, আমাদের এই গঙ্গায় যখন মূর্তি বিসর্জন হয়, বিসর্জনের পর দেখবেন কাঠামোগুলো তুলে আনে। যখন বিসর্জন হয়, ওপরের যে সাজটা রয়েছে সেই সাজ জলে ধুয়ে যায়, রং জলে ধুয়ে যায়, তারপর মাটিও ধুয়ে যায়, খড় বেরিয়ে পড়ে। আর তারও কিছুদিন বাদে সেই খড়ের ভেতর কাঠের যে কাঠামো, যেটাকে কঙ্কাল বলে, স্কেলিটন বলে, সেই কাঠামোটা প্রকাশিত হয়। বাংলার মানুষ অপেক্ষা করে রয়েছে এই গোটা কাঠামো কবে সামনে আসবে। কেননা এত বড় একটা লড়াই, এত মানুষ সেই লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, এবং এই লড়াইয়ের যারা অমর শহীদ, এই অমর যারা শহীদ, এই লড়াইয়ের শহীদদের স্মরণ করবার জন্য আমরা এসেছি। এবং গতকাল এই যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, রিপোর্ট প্রকাশিত হওয়ার পরবর্তী সময়ে দাঁড়িয়ে নানান প্রশ্ন, এবং আজকে যেহেতু 21শে জুলাই, এই প্রশ্নগুলো উকি দিচ্ছে, এই প্রশ্নগুলো সামনে আসছে, যে এই প্রশ্নের জবাব যে অমর শহীদরা তাদের জীবন দিয়েছিলেন, জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন করে যারা এই লড়াইয়ের সামনের সারিতে বুক পেতে দিয়েছিলেন, আমি সেই অমর শহীদদের প্রত্যেকের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি মুরারি চক্রবর্তীর অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, আমি বন্দন দাসের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, আমি বিশ্বনাথ রায়ের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, আমি রতন মণ্ডলের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই,
আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, অসীম দাসের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, শ্রীকান্ত শর্মার অমলিন স্মৃতি, দিলীপ দাসের অমলিন স্মৃতি, প্রদীপ রায়ের অমলিন স্মৃতি, রঞ্জিত দাসের অমলিন স্মৃতি, মোহাম্মদ আব্দুল খালেক তার অমলিন স্মৃতি, কেশব বৈরাগীর অমলিন স্মৃতি এবং ইনুর অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এবং এই যে লড়াই, কালকে রিপোর্টে উল্লেখ আছে যে গুলি চালাবার প্রয়োজন ছিল না, তাহলে গুলি চালাবার নির্দেশ কেন দেওয়া হয়েছিল? গুলি গণতান্ত্রিক আন্দোলন, যদি গুলি চালাবার প্রয়োজন না হয়, যদি টিয়ার গ্যাস, কাঁদানে গ্যাস, লাঠি দিয়ে আন্দোলনকে দমন করা যায়, তাহলে কেন গুলি চলেছিল? এই কথা রাজ্যের মানুষ জানতে চায়। তাহলে কাদের কাদের আড়াল করছেন? একটার পর একটা তদন্ত কমিশন তৈরি হয়েছে, একটা রিপোর্ট সামনে আসেনি। কি সামনে আসছে? সামনে আসছে যে তৃণমূল কংগ্রেস একটা গ্রাসরুটের পার্টি, লড়াই আন্দোলন। এখানে বসে রয়েছেন অরূপ রায়, ইলেকশন কমিশনে যে ফার্স্ট ক্লাস যে নোটারি, এভিডেভিট 138টা এভিডেভিটে যার সই ছিল তিনি হচ্ছেন আমাদের চেয়ারপারসন শ্রী অরূপ রায়। এই যে লড়াই, একটা লড়াই গড়ে উঠলো, একটা আন্দোলন গড়ে উঠলো। এখন আমরা দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি আমাদের দেশের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করবার পর প্রকাশ্যে আসছে যে পার্টির একটা বিপুল পরিমাণ টাকা আছে। কিন্তু এই টাকার কথা কেউ জানেন না। যারা চেকে সই করতে হতো, যারা ব্ল্যাঙ্ক চেকে সই করতে বাধ্য হয়েছেন, তারাও জানেন না কত টাকা তোলা হচ্ছে, কত টাকা কোথায় যাচ্ছে। আমরা এখন যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখছি শুধুমাত্র বছরে যে সুদ, সেই সুদের পরিমাণ এত, সেটাতেই একটা গোটা পার্টি তার কর্মীদের সাহায্য করা যায়। আপনারা জানেন যে আমাদের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক, 2/3 বেশি বিধায়ক মিলে আমরা হচ্ছে নির্বাচন কমিশনে আমাদের বক্তব্য জানিয়েছি। আমরা কলকাতায় স্পেশাল সেশন করে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করেছি। ন্যাশনাল ওয়ার্কিং কমিটির চেয়ারপারসন তৈরি হয়েছেন শ্রী অরূপ রায়। আমরা এনডব্লিউসির মিটিং করে রাজ্য কমিটি হয়েছে, রাজ্যের সভাপতি হয়েছেন শ্রী বিপ্লব মিত্র। রাজ্য কমিটি গঠন হয়েছে, সমস্ত ফ্রন্টালের সভাপতিরা তারা নির্বাচিত হয়েছেন। আমরা ইতিমধ্যে 26টা জেলায় আমাদের সভাপতিদের নাম ঘোষণা করেছি এবং আজকে এখান থেকে অরূপ দা এবং বিপ্লব দার পারমিশন নিয়ে আমাদের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে আমরা প্রাক্তন বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়ের নাম আপনাদের সামনে ঘোষণা করছি। আমাদের হাওড়া গ্রামীণ জেলার কার্যকরী সভাপতি হিসেবে শ্রী আব্বাস উদ্দিন খানের নাম আমরা এখানে জানাচ্ছি, নেতৃত্বরা রয়েছেন। এবং আমাদের অশোক রুদ্র, তিনি ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। এই প্রাইমারি এবং সেকেন্ডারি টিচার্স, এই প্রাইমারি সেকেন্ডারি টিচার্সদের আমাদের যে সংগঠন একত্রিতভাবে, অশোক রুদ্র সেই সংগঠনের সভাপতিত্ব করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেটা বলছি যে দেখুন, আমরা অরূপদার নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছিলাম। প্রধান নির্বাচনী কমিশনে নির্বাচন কমিশনার সহ ফুল বেঞ্চের সঙ্গে মিট করেছি, দাবি জানিয়েছি কেন আমরা আসল তৃণমূল কংগ্রেস, তার সমস্ত তথ্য আমরা দিয়েছি। আমরা দেশের নির্বাচন কমিশনের ওপর ভরসা রাখি। নির্বাচন কমিশনের চেয়ারে যিনি বসেন তিনি একটা চেয়ার ব্যক্তি নন, তাই নির্বাচন কমিশনের ওপর ভরসা আছে বলে আমরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের প্রতীক, তৃণমূল কংগ্রেসের যা কিছু আছে তা অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পাবে। এবং আপনাদের কথা দিতে পারি, প্রথম এনডব্লিউসি মিটিং যখন হবে, নির্বাচন কমিশন যদি আমাদের সপক্ষে সিদ্ধান্ত দেন, প্রথম যে কাজটা আমরা করব, এই যে পার্টির বিপুল টাকা, আমরা বিরাট পারবো না কিন্তু আমরা অঙ্ক কষে দেখেছি এটা সম্ভব। যত শহীদ পরিবার আছেন, প্রতিটা শহীদ পরিবারের অ্যাকাউন্টে 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। প্রতি মাসে 21শে জুলাইয়ের শহীদ পরিবাররা 10,000 করে টাকা পাবেন, কারণ এই টাকা তাদের জন্য খরচ হওয়ার কথা। এখানে জয়দেব হালদার আমাদের বিধায়ক বিঘের পর বিঘে জমি বেচেছেন, বিক্রি করেছেন। কেন? চৌঠা
মেয়ের পর যে কর্মীরা আক্রান্ত হচ্ছেন তাদের মামলা লড়তে। আমাদের হাওড়া গ্রামীণের লড়াকু বিধায়ক সভাপতি রাজা সেন, তিনি হচ্ছে সোনা বন্ধক রেখেছেন, আমরা তার সাক্ষী। আমাদের বিধায়ক আছেন সমীর পাঁজা, এখনো অব্দি বাড়ি যেতে পারেননি। যারা ওই সেটিং এর তত্ত্ব বলছেন আমাদের বিধায়করা আক্রান্ত, আমি তো তালিকা দিয়ে দিলাম সকালে, এবং সমস্ত ছবি এবং ভিডিও সহ আমরা প্রশাসনের দ্বারস্থ হব। বিজেপির গুন্ডারা তারা আক্রমণ চালিয়েছে। আর যে কথা না বললেই নয়, তাহলে এই যে পার্টির এত টাকা, এই টাকা গেল কোথায়? 1000 কোটি টাকার ওপর তো বার্ষিক সুদ, বছরে খালি যে সুদ পাওয়া যায় তার পরিমাণ 1000 কোটি টাকার ওপর। কোন কর্মীর কাছে এই টাকা গেছে? যদি হিম্মত থাকে প্রকাশ্যে শ্বেতপত্র টাঙিয়ে বলুন যে কোন কর্মী এই 1000 কোটি টাকার বেশি যে সুদ আছে সেই টাকা তাদের কাছে পৌঁছেছে। টাকা খালি ব্যবহার হয় আকাশে চক্কর কাটতে। তৃণমূলের 4 টাকার 1 টাকা ওই বাগরোলের জন্য খরচ হয়, যিনি 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের বাইরে থেকে আর বেরোতে পারেন না ডিম খাওয়ার ভয়ে। দিদি বলেছিলেন বাঘ বাঘের মতো লড়াই করছে, আমরা বলি বাঘ ডিম খায় না। কিন্তু দক্ষিণ 24 পরগনা অদ্ভুত জেলা, একদিকে হচ্ছে মেট্রো রেল ঢুকছে, অন্যদিক থেকে বাঘ বেরোচ্ছে। সেই জেলায় শুধু রয়্যাল বেঙ্গল টাইগার নেই, ব্যাঘ্র প্রজাতির আরো প্রাণী আছে, বাগরোল আছে, ভামবিড়াল আছে, বনবিড়াল আছে। বাঘ হচ্ছে ডিম খায় না, কিন্তু বাগরোল, বনবিড়াল, ভামবিড়ালেরা ডিম খায়। বাঘের ডিম খাওয়ার ভয় নেই, তাই যিনি ডিম খাওয়ার জন্য বেরোতে চাইছেন না আদালতকে বলছেন ডিম খাওয়া আটকাতে হবে। আমরা বলছি উনি বাগরোল, কারণ বাগরোল ডিম খায়, বাঘ ডিম খায় না। ভুল করে বাগরোলকে বাঘ বলে দেওয়া হয়ে গেছে। কেন এ কথা বলছি? 160 কোটি টাকা পার্টির অ্যাকাউন্ট থেকে, দায়িত্ব নিয়ে বলছি, 160 কোটি টাকা পার্টির অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে। কেন তোলা হলো? ধরুন এখানে স্নেহাশিস চক্রবর্তী বসে আছেন। স্নেহাশিস চক্রবর্তী ধরুন দুটো, একটা প্লেন চার্টার্ড ফ্লাইট চড়বেন বলে আর একটা হেলিকপ্টার কিনেছেন, আর টাকাটা ধরুন আমি দিয়েছি। এবার কিনেছি আমি, মানে উনি কোম্পানির কাছে দিয়েছেন, উনি কিনছেন, কিন্তু পেমেন্ট করেছি আমি, আমার অ্যাকাউন্ট থেকে কোম্পানিকে টাকা দিয়েছি। আর টাকা দেওয়ার পর যখন উনি হেলিকপ্টারটার প্লেনে চড়ছেন, উনি প্রতি মাসে, আমি টাকা দিয়েছি অ্যাকাউন্ট থেকে ওটা কেনার জন্য, আর আমি তারপর প্রতি মাসে আবার ওনাকে ভাড়া দিচ্ছি। এই যে দুর্নীতি, এবং এই দুর্নীতি আমি আজকে মিটিং এর জন্য অপেক্ষা করছিলাম বলবো বলে। এই দুর্নীতির কথা বলা প্রয়োজন, কারণ এই দুর্নীতি প্রকাশ্যে ইতিমধ্যে চলে এসেছে। এই যে দুর্নীতি, এই দুর্নীতি এখানে শেষ নেই। আমি আপনাদের বলছি যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুন পর্যন্ত আমাদের পার্টির অ্যাকাউন্ট থেকে কেয়ারওয়েল এভিয়েশন এবং আরেকটি প্রতিষ্ঠানে 160 কোটি টাকা স্থানান্তর হয়। অ্যাকাউন্ট ডিটেলস। তারপর এই 160 কোটি টাকা কেন স্থানান্তর হলো? এমব্রয়ার লিগাসি 600 বিমান, চার্টার্ড ফ্লাইটটার নাম, অগাস্টা 109 গ্র্যান্ড নিউ হেলিকপ্টার, এ দুটো কেনার জন্য প্রথমে 160, বাজারে আছে 160, বাকিটা আজকে বলছি। তারপর 2023 থেকে 26-এর মধ্যে আরেকটা প্রতিষ্ঠানে 82.96 কোটি টাকা, মানে 83 কোটি টাকা ট্রান্সফার হলো। আর কি হলো? কলকাতা থেকে কত দূরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার যাকে মনে করা হয়, কলকাতা শহরেও তার সম্মানে দেখলাম কারুকৃত হোর্ডিং লাগিয়েছে স্যার গারফিল্ড সোভার্স। তারা যেখানকার মানুষ, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ছোট ছোট দ্বীপ, অ্যান্টিগুয়া, ত্রিনিদাদ টোবাগো, জামাইকা, বারবাডোস, ওখানে এরম দ্বীপ আছে, ভানুয়াতুতু বলে একটা দ্বীপ আছে, আরো দ্বীপ আছে, কেমেন আইল্যান্ডস রয়েছে, আরো অনেক দ্বীপ আছে। সেই দ্বীপের একটা কোম্পানি, আমি তদন্তের, আমার কাছে যা খবর এসেছে, বাকিটা তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে জানাবো। তো সেখান থেকে জানা যাচ্ছে এখন 2023 সালে কেমেন আইল্যান্ডসের একটা প্রতিষ্ঠানের থেকে তৃণমূল কংগ্রেস ঋণ নিয়েছিল কোনো কোল্যাটারাল ছাড়া।
কোলাটারাল ছাড়া বিদেশি ঋণ হয় না। কত টাকা? 1.7 মিলিয়ন মার্কিন ডলার। 1.7 মিলিয়ন মার্কিন ডলার ঋণ এলো। তাহলে দিদি এ টাকা কার? এ দিদি কি প্রাইভেট লিমিটেড কোম্পানির টাকা? এই টাকা কি শুধু বাগরোলের জন্য খরচ হবে? এই টাকা কর্মীদের জন্য খরচ হবে না? আমরা অরূপদার নেতৃত্বে যখন আলোচনা করেছি, আমরা ঠিক করেছি, আমরা সমস্ত ডকুমেন্টেশন দিয়েছি, আরো কিছু পাঠিয়ে দেব। তার ভিত্তিতে নির্বাচন কমিশন আমাদের স্বীকৃতি দিলে প্রতি 3 মাসে অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কি টাকা খরচ করছে তা ওয়েবসাইটে টাঙিয়ে দেওয়া হবে, যেটা হওয়ার কথা। আপনার এটা লোকাবার ব্যাপার নেই। যারা সই করছেন তারাও তো ফেঁসে যেতে পারেন। 40টা 50টা ব্ল্যাঙ্ক চেকে সই করিয়েছেন। ব্ল্যাঙ্ক চেকে কেন সই হবে? কে টাকা তুলছেন? টাকা কার জন্য খরচ হচ্ছে? আর দিদি মনে রাখতে হবে, শহীদের মালিকানা হয় না। পৃথিবী জুড়ে, দুনিয়া জুড়ে, দেশে দেশে, কালে কালে, যুগে যুগে শহীদের মালিকানা যারা হচ্ছে তিনি মনে করেছেন যে শহীদ আমার, শহীদ কারুর নয়। শহীদ কারা? যারা বীর, ওরা আকাশে জাগাতো ঝড়। এদের যে এই যে বীরেরা যারা গণতন্ত্রের জন্য অন্য যে কোনো লড়াইয়ে প্রাণ দিয়েছেন, সেই শহীদের মালিকানা হয় না। যদি মালিকানাই বলবেন তাহলে উত্তর দিতে হবে, কমিশন 25 লক্ষ বলেছিল, আপনি কেন 2 লক্ষ টাকা দিয়ে হচ্ছে থেমে গেলেন? কেন কমিশনের সুপারিশে এই শহীদ পরিবারদের হাতে 25 লক্ষ টাকা পৌঁছলো না? এর জবাব দিতে হবে। আর আমরা তো এখন আতঙ্কিত। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা করে কথা বলছেন, আর আমরা যারা আজকে আমাদের কর্মীরা যারা আক্রান্ত হয়েছেন আমরা আতঙ্কিত। তার কারণ হচ্ছে, আতঙ্কের কারণ যে এরপর শুনছি আমফানের রিপোর্ট বেরোবে, এরপর শুনছি করোনার রিপোর্ট বেরোবে, এরপরে শুনছি ক্যাগের রিপোর্ট টেবিল হবে, আরো কি মণিমুক্ত বেরোবে। এই যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, এই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, আমি তো দিল্লি যাচ্ছি সামনের সপ্তাহে কম্পিটেন্ট অথরিটিকে রিপোর্ট করবার জন্য। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কেরালায় কি সম্পর্ক? কেরালার রাজনৈতিক নেতাদের সঙ্গে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কি সম্পর্ক? কেরালার ভারাকালায়, কেরালার পাতনামথিটায়, কেরালার বিভিন্ন জায়গায় কারা মিটিং করেছিলেন? কোন এমপি গেছিলেন? কোন একাধিক এমপি সেখানে মিটিং করতে গেছিলেন পলিটিক্যাল মিটিং এর নাম করে? কেরালা থেকেও কি টাকা, আমাদের রাজ্যের লুট হয়ে যাওয়া টাকা, সেই টাকা কি চলে গেল মধ্যপ্রাচ্যে? মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে, ইউরোপ থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। মানুষের রক্তে, শহীদের রক্তে তৈরি হয় একটা পার্টি, সেই পার্টির গোটা টাকা যদি হচ্ছে কর্মীদের জন্য ব্যবহৃত না হয়ে শুধুমাত্র আকাশ বিলাসে ব্যবহৃত হয়, হপকিন্সে চোখ দেখাতে যাচ্ছেন, জানাতে হবে তো ওটা পার্টির টাকা কি পার্টির টাকা নয়। স্বাভাবিকভাবেই এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলো আনকমফোর্টেবল প্রশ্ন, অস্বস্তিকর প্রশ্ন, কিন্তু রাজনীতিতে এই প্রশ্ন আসবেই। আপনি প্রশ্ন এড়িয়ে যেতে পারবেন না। এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি তদন্ত কমিশন গঠন করলেন, সেই তদন্ত কমিশনে সবাই সাক্ষী দিল, তাহলে তদন্ত কমিশন আপনাকে কেন ডাকলো না? আপনার নেতৃত্বে লড়াই হয়েছিল, আপনার নেতৃত্বে আন্দোলন হয়েছিল, আপনার ডাকে সাড়া দিয়ে তারপরে হচ্ছে যারা এসেছিলেন তাদের মধ্যে অনেকে সেই লড়াইয়ে জীবন দিয়েছিলেন। তো এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদের রাজ্যের মাটিতে, আমরা যেরকম আতঙ্কিত, আমরা রক্তাক্ত, কিন্তু লড়াই হবে। আমরা বিধানসভায় বিরোধিতা করেছি, আমরা বিধানসভায় যে গুন্ডা দমন আইন, সেই আইনের তীব্র বিরোধিতা করেছি। যারা প্রকৃত গুন্ডা, কয়লা, বালি, গরু, ডোলোমাইট, টেট এই কাণ্ডে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। যারা গুন্ডামি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। কিন্তু যারা অপরাধ করেননি, নিরপরাধ কর্মী, আমাদের গ্রাউন্ড লেভেলে সততার সঙ্গে পার্টির ঝান্ডা নিয়ে লড়াই করেন, এই আইনের দ্বারা, এই আইনের ফাঁক দিয়ে কোনো অবস্থায় তাদের হ্যারাস করা হবে না, এটা গভর্নমেন্টকে নিশ্চিত করতে হবে। গভর্নমেন্ট বলছে, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 12টা থেকে 2টো অবধি বিধানসভা অধিবেশন হবে না।
আমরা স্বাগত জানিয়েছিলাম, কিন্তু এখন আর স্বাগত জানাতে পারছি না। যেভাবে ভোর 5টা থেকে আমাদের কর্মীদের রক্ত ঝরেছে, আমরা বিধানসভায় তুলতে বাধ্য হব। আমরা ওটা যখন শুনেছিলাম স্বাগত জানিয়েছিলাম, কিন্তু আপনি একটা কথা বলবেন আর নিচের তলায় আপনার কিছু ঠ্যাঙারে কাদের নির্দেশে কারা করছে, এটা তো সরকারকে দেখতে হবে, পার্টিকে আপনার দেখতে হবে। আপনি একটা স্ট্যান্ড নিচ্ছেন আর নিচের তলায় এই যে বাহিনী, সেই বাহিনী জান্তব তাণ্ডবে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। আমাদের কর্মীরা আক্রান্ত। আমরা সমস্ত নিয়ম, প্রশাসন যা বলেছেন, নিয়মের বাইরে কোনো কিছু করিনি, নিয়ম মেনে আমরা গোটাটা করেছি। তবে একটা কথা এটা বলা দরকার যে স্বাভাবিকভাবে রাস্তাই রাস্তা তৈরি করবে, আর রাস্তায় যেহেতু রাস্তা তৈরি করবে, তো আপনি যে ভাষাতে আপনার নিচের তলা আমাদের সঙ্গে যে ভাষাতে কথা বলবে, হ্যাঁ ঠিক আমরা হেরেছি, আমাদের কৃতকর্মের দায় আমাদের নিতে হয়েছে। এই কয়লা, বালি, গরু, ডোলোমাইট, ভুতুরে টাকা, কেম্যান আইল্যান্ডসের টাকা চলে যাওয়া, পার্টির টাকা লোপাট হয়ে যাওয়া, এলাকা থেকে বিভিন্ন ধরনের কাটমানি, তার দায় আমাদের দিতে হচ্ছে। দায় দিতে হচ্ছে বলেই আমাদের কিছু করেননি, এরম বিধায়কও বাড়ি ফিরতে পারছেন না। সে দায় আমরা নেব, কিন্তু দায় নেওয়ার সাথে সাথে ঠিক আপনার জোর অনেক বেশি হতে পারে, আপনাদের জোর, আমাদেরও যা সীমিত জোর আছে। কি হবে? শহীদের সংখ্যা বাড়বে, রক্তাক্ত হবো, জেলে পুড়ে দেবো, কিন্তু কর্মীরা আক্রান্ত হলে পথে নামা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। আমরা এই মিটিং এর পরে অ্যাসেম্বলি শেষ হয়ে গেলে আমরা এনডব্লিউসি মিটিং করে 26টা জেলা, আজকে 27তম জেলা আমরা ঘোষণা করেছি, এই 27টা জেলাতেই আমরা রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করব। আমাদের রাস্তাতে থাকতে হবে, আমাদের লড়াই করতে হবে, লড়াই ছাড়া কোনো জায়গা নেই। আর হ্যাঁ, একথা বলে দেওয়া হলো, অনেকে বলছেন সেটিং, আমি আপনাদের সেটিং এর একটা উদাহরণ দিই। ব্যক্তিগতভাবে সেই উদাহরণের সাক্ষী থাকার সুযোগ হয়েছিল। আর তার আগে যখন একটা ভোট হচ্ছিল, সেই ভোটে আমি তখন এমপি ছিলাম না, ভোট দেওয়ার সুযোগ ছিল না। আপনাদের খেয়াল থাকবে, আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্যপাল শ্রী জগদীপ ধনকর, উনি উপরাষ্ট্রপতি হয়েছিলেন। উনি যখন উপরাষ্ট্রপতি হন, সেই যে ভোট হয়েছিল, সব রাজনৈতিক দল যখন ভোট দিচ্ছে, ভারতবর্ষে একটা রাজনৈতিক দল ঠিক করেছিল ভোট দেবে না। এবং আমি জানি তারা এখন অনেকে অন্য পার্টিতে চলে গেছেন। অনেকেই বিরোধিতা করে বলেছিলেন ধনকরকে ভোট না দেওয়ার মানে হচ্ছে প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করা। এবার অনেকে বলতে পারেন যে আপনারা সাহস কেন দেখাননি? না, ধনকরের বিরুদ্ধে আমরা ভোট দেবো না, আমরা অ্যাবস্টেন করব, মানে হচ্ছে অ্যাবসলিউট নাম্বার কমিয়ে দেবো যাতে ধনকরের জিততে সুবিধা হয়। এখন এই যে স্ট্র্যাটেজি, মানে আমি সমর্থনও করছি না আবার বিরোধিতাও করছি না, এই ধরি মাছ না ছুঁই পানি, আদপে হচ্ছে বিজেপির হাত শক্ত করা। তারপর যখন আবার এমপি হয়ে গেলাম, এই ব্যাপারটার মানে বুঝলাম। একটা বিলে ভোটাভুটি হবে গুরুত্বপূর্ণ, হঠাৎ করে ফোন এসেছে যে এখন পার্লামেন্টে এসো না। আমি বললাম পার্লামেন্টে তো চলে এসেছি। বলছে না না, তোমার শরীরটা ভালো নয়, তুমি ফিরে যাও। আমি বললাম না, আমার শরীর ঠিক আছে। বলছে না, তুমি এখন বাড়ি চলে যাও। আমি বললাম কেন বাড়ি যাবো? বলছে তোমায় তো বলছি শরীরটা তোমার ঠিক নেই, তুমি বাড়ি চলে যাও। আমি তারপর আরো আমাদের 4-5 জন সহকর্মীকে ফোন করে জিজ্ঞাসা করলাম, সবাইকেই বলা হয়েছে সবাই অসুস্থ, কারুর বাথরুম পেয়ে গেছে, তিনি বাথরুমে ঢুকেছেন আর বেল বাজবার আগে পার্লামেন্টে ঢুকতে পারেননি, অ্যাবস্টেন করা হবে বলে। একাধিক বিল বিজেপি যাতে পাশ করে যেতে পারে তার জন্য অ্যাবস্টেনশন। সেটিং এর কথা বলছেন, বিজেপির সঙ্গে সেটিং কারা করেছে দীর্ঘদিন ধরে? বিজেপির সঙ্গে সেটিং করে বিজেপিকে মদত করে পার্লামেন্টে একের পর এক বিল কিভাবে পাশ করিয়ে দিয়েছে। লোকসভায় বিল পাশ হচ্ছে, 5টা ভোট কম হয়ে যাওয়া দরকার। আমাদের কিছু লোক, আমাদের বন্ধুরা, তারা হঠাৎ করে কেউ ভুলে গেলেন দিল্লি যেতে, কেউ ফ্লাইট মিস করলেন, কেউ পার্লামেন্টের বাথরুমে গেলেন, বাথরুম সেরে যখন বেরোলেন ভোটাভুটির দরজা বন্ধ হয়ে গেছে। এগুলো সব হয়েছে একজন চার্টার্ড মাফিয়া আর তার কিছু রিংমাস্টার, যে রিংমাস্টাররা এগুলো করেছেন। কোনো গণতন্ত্রের পরিবেশই ছিল না। আমি আপনাদের একটা উদাহরণ দিই, পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টে যারা প্রশ্ন জমা দেবে, সেই প্রশ্ন যারা জমা দেবে, সেই প্রশ্ন জমা দেওয়ার অধিকার এমপিদের
হঠাৎ করে গত কয়েক মাস আগে বলে দেওয়া হলো যে না, প্রশ্ন জমা দেওয়া যাবে না, প্রশ্ন ক্যামার্কশিট থেকে পাঠিয়ে দেওয়া হবে, সেই প্রশ্ন জমা দিতে হবে। আমি শেষ বেলায় কোনো প্রশ্ন জমা দিইনি। তার কারণ দেখিয়েছিলাম। আমি বললাম মহুয়া মৈত্রর ঘটনা তো সদ্য ঘটেছে, প্রশ্ন করেছে, আমার কাছে ওটিপি আসবে, আমি ওটিপি দেবো, তবে প্রশ্ন জমা হবে। এত বড় বড় কথা। উনি রয়েছেন দিল্লিতে, ওটিপি এসেছে ওনার ফোনে, আর ওটিপি দেওয়া হচ্ছে দুবাই থেকে। প্রশ্ন করেছেন একটা সাবজেক্টে, অন্য কোনো টপিকে প্রশ্ন করেননি। একটা নির্দিষ্ট কোম্পানির বিরুদ্ধে প্রশ্ন করেছেন এবং প্রমাণ হয়েছিল বলে সদস্যপদ তখন চলে গেছিল। এই তদন্ত যে আবার হবে না কেউ দায়িত্ব নিয়ে বলতে পারে না। অতীতেও হয়েছে। সোমনাথ চ্যাটার্জি স্পিকার থাকার সময় 15 জন এমপির মেম্বারশিপ চলে গেছিল টাকা নিয়ে প্রশ্ন করেছিলেন বলে। এখন এই যে প্রশ্ন করলে, প্রশ্ন আমি করব, অন্য এমপিরা করবেন, যে দমবন্ধকর পরিবেশ, কার সঙ্গে কথা বলা যাবে, কার সঙ্গে কথা বলা যাবে না, এবং একটা গণতান্ত্রিক পরিসরে লড়াই থাকবে, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, রাজনৈতিক বিরোধ থাকবে, কিন্তু কোনো অবস্থায় দাঁড়িয়ে ধ্বংসাত্মক কোনো রাজনীতি নিলে কেউ কখনো এগোতে পারে না। ধ্বংসাত্মক পরিস্থিতি রাজ্যকে পিছিয়ে দেয় স্বাভাবিকভাবে। নানান ধরনের অপ্রীতিকর প্রশ্ন। আমি শুধু যে কথা আরো আমার বলা প্রয়োজন, যে কয়লা, বালি, গরু, ডোলোমাইট, টেট এসব তো আছে, কিন্তু গতকাল যে ঘটনা সামনে এসেছে, শহীদদের নিয়ে প্রবঞ্চনা, এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে না। শহীদের মালিকানাও চাইবেন, শহীদ পরিবারকে পেছাতে পেছাতে একেবারে মঞ্চের পেছনে পাঠিয়ে দেবেন, সিরিয়ালের আর্টিস্টরা মঞ্চ আলো করবে, শহীদদের যারা গুলি চালিয়েছিলেন যাদের নির্দেশে গোটা রিপোর্টটা চেপে দেবেন, আর তার পরবর্তীতে দাঁড়িয়ে যে টাকা দেওয়ার কথা সে টাকাও দেবেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এই যে রিপোর্ট, আমরা এখানে আছেন, মদন দা কালকে তো বলেছেন, আমি বললাম, অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন, সেদিন ছিলেন, আরো অনেকে আছেন সেদিন ছিলেন। এবং আমি যেমন তখন ক্লাস 7-এ পড়তাম, 1993 সাল, স্কুলে পড়ি, ক্লাস 7-এ পড়ি সাউথ পয়েন্ট হাই স্কুলে। তো মদন দারা সেই আন্দোলনে ছিলেন, আরো অনেকে ছিলেন। সেই যে আন্দোলনের আরো একটা গুরুত্বপূর্ণ দিক গতকালের রিপোর্টে উঠে এসেছে, সাংঘাতিক। রিপোর্টে যে বলা হচ্ছে যে গুলি চালাবার কোনো পরিবেশ নেই, অন্য উপায় অবলম্বন করা যায়, টিয়ার গ্যাস, কাঁদানে গ্যাস, লাঠি, আর গুলি চললেও তা পায়ের নিচে চলার কথা। গুলি চলার পরিস্থিতিই নেই, তাহলে গুলি চললো কেন? আপনার গুলি চালিয়েছিল তাদের আপনি আড়াল করলেন কেন? এ প্রশ্ন উঠছে। 21শে জুলাইয়ের তদন্ত কমিশনের রিপোর্ট, এই রিপোর্ট চোখ খুলে দিয়েছে যারা তৃণমূল স্তরে আন্দোলন করেন, যারা কোনোদিন চার্টার্ড ফ্লাইট তো দূরের কথা, এমনি প্লেনে চড়ারও যাদের সামর্থ্য নেই, যারা কোনোদিন প্লেনে চড়বেন না। আমাদের 100 জন তৃণমূল কংগ্রেসের গ্রাউন্ড লেভেলের কর্মীর মধ্যে 95 জন কর্মী কোনোদিন এরোপ্লেনেই চড়বেন না, চার্টার্ড ফ্লাইট তো দূরের কথা। তো দায় তাদের নিতে হবে, যারা পার্টির টাকায় চার্টার্ড ফ্লাইট কিনছেন, সেই টাকা নিয়ে অন্যত্র পাচার করছেন, আর তাদের সঙ্গে 2-4 জন এই কাণ্ডে যারা যুক্ত আছেন। দায় নিতেই হবে। দায় না নিলে কোনো অবস্থায়, এই যে রিপোর্ট সামনে এসেছে, আমরা এই গোটা রিপোর্ট একেবারে আমাদের কর্মীদের পর্যন্ত পৌঁছবো। কারণ যে কর্মীরা লড়াই করছেন, আমরা একথা বললে খুব খারাপ শোনায়, আমাদের বিধায়করা এই যে পার্টির অ্যাকাউন্টগুলো আমরা অভিযোগ করেছিলাম, খুব খারাপ লাগে। একজন দূত পাঠানো হয়েছিল, একজন দূত এলো, যে বিধায়করা কমপ্লেন করেছেন, বিধায়কদের কাছে দূত এলো। কেন দূত এলো? বলছে তোমরা মামলাটা তুলে নাও। কেন? বলছে দিদি তাহলে এই বয়সে খাবে কি? তা আমাদের একজন বিধায়ক বলেছিলেন এটা তো পার্টির টাকা, দিদি তো এমনি যা দিদির বইয়ের রয়্যালটি আছে, ছবি আছে, তাই দিয়ে দিদির চলে যায়, তাহলে এই হাজার হাজার কোটি টাকা লাগবে কেন? এই টাকার প্রয়োজন হবে কেন? কিন্তু এই বার্তা পাঠানো হলো যে মামলা তুলে নাও, মামলা তুলে না নিলে দিদি খাবে কি? আমরা বলছি আসলে ভাইপোর কি হবে?
টাকা যদি চলে যায় ভাইপোর কি হবে? এই পার্টির টাকা, রক্ত মানুষের যে টাকা, কর্মীদের জন্য ব্যবহার হওয়ার টাকা, গোটা টাকা শুধুমাত্র একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিকদের জন্য ব্যবহৃত হয়েছে। সমস্ত তৃণমূল স্তরের কর্মী তারা হচ্ছে বঞ্চিত থেকে গেছেন। এবং আমাদের অঙ্গীকার, অরূপদা, বিপ্লব দ্বারা আমাদের নির্দেশ দিয়েছেন, সমর মুখার্জির মতো প্রাজ্ঞ রাজনীতিবিদ আছেন, নির্দেশ দিয়েছেন, রতিনদা, কেষ্টদা, জাভেদ দ্বারা রয়েছেন, দেবাশিস কুমার, সাবিনা ইয়াসমিন, মদন দা, শিউলি সাহা, ওখানে আমাদের স্নেহাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, তারা আছেন। আমাদের এই শহীদ দিবসের অঙ্গীকার, পাই পয়সা খরচ হবে কর্মীদের জন্য, কর্মীদের জন্য, কর্মীদের জন্য। আর প্রতি 3 মাসে পাবলিকলি টাঙিয়ে দেওয়া হবে যে কত টাকা খরচ হয়েছে। তাই দীর্ঘক্ষণ ধরে মিটিং চলছে। আমি যে কথা বলে শেষ করতে চাই, এই লড়াই একটা চলমান লড়াই। এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরা জিতবো। এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বশক্তি প্রয়োগ করব। এই লড়াইকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আর বাংলার মাটি, এই বাংলার মাটিতে বহু যুগ ধরে, বহু কাল ধরে লড়াইয়ের ইতিকথা, লড়াইয়ের ইতিহাস, সংগ্রামের ইতিহাস লেখা হয়েছে। এই বাংলার মাটি থেকে লেখা হয়েছে, ঝঞ্ঝা ঝড় মৃত্যু দুর্বিপাক, ভয় যারা পায় তাদের ছায়া দুর্মিলাক, অগ্নিদহনে দৃপ্ত দহনে জীবন আমরা করেছি জয়, আর আমরা জেনেছি মোদের কবু মৃত্যু হওয়ার নয়। তাই নয় সাধন ক্ষয় বাঁধন, ঝঞ্ঝা ঝড় মৃত্যু দুর্বিপাক, ভয় যারা পায় তাদের ছায়া দুর্মিলাক। এই শহীদরা আমাদের শিখিয়েছেন, ভয় যারা পায় তাদের ছায়া দুর্মিলাক। তাই আমাদের এই লড়াই, শহীদদের লড়াই, এই লড়াই এমন ভাবে আমাদের গড়ে তুলতে হবে যে লড়াই তুফান তুলবে দামাল দরিয়ায়, আলোড়িত করবে গহন রক্ত, সে রক্তকে প্রবাহিত করার সংকল্প নেবে আমাদের পেশিতে, দেহে আর মগজে। আর সেই লড়াইয়ের প্রতিটি অণু পরমাণুতে জেগে থাকবে আমাদের স্বপ্নের স্বদেশ, আমাদের স্বপ্নের লড়াই। তাই সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের অমর শহীদরা জিন্দাবাদ। সাবধানে সবাই ফিরবেন। আজকে নানান বাধা বিপত্তি, রক্তচক্ষু উপেক্ষা করে এই সমাবেশে আসার জন্য নত মস্তকে আপনাদের প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি।